প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা হার্ট সার্জারি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন কার্ডিয়াক সার্জন। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ ফাইজুস সাজ্জাদ 1980 সালের অক্টোবর মাসে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এর কার্ডিয়াক সার্জারি বিভাগের বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। শুরুতে একটি বলবেন কি যে কার্ডিয়াক সার্জারি যখন সার্জারির প্রয়োজন হয় তখন তার নানান রকমের ভ্যারিয়েশনের কথা আমরা শুনি এবং নিত্য নতুন আধুনিক পদ্ধতি আসছে, তার মধ্যে একটি হচ্ছে মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি। সেই বিষয়ে যাওয়ার আগে যদি একটু আমাদের বুঝিয়ে বলেন যে একজন মানুষের হার্টের রোগ হলে কখন সার্জিক্যাল ট্রিটমেন্ট দরকার হয়? হার্টের বেশ কয়েক ধরনের রোগ রয়েছে। এর মধ্যে আমাদের দেশে বা বিশ্বজুড়েই যেটা সবচাইতে প্রচলিত বা নোন ডিজিজ আমরা যেটাকে বলবো সেটা হচ্ছিল করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের নিজস্ব রক্তনালীর ব্লক। এটা খুবই প্রচলিত এবং এটা একটা ভয়ঙ্কর রোগী আমি বলবো। এবং এটার সার্জিক্যাল যে চিকিৎসা এটাকেও আমরা সবাই মোটামুটি চিনি, প্রত্যেকে এটাকে আমরা বাইপাস সার্জারি নামে চিনি। এটা এক ধরনের রোগ। এর বাইরেও হার্টের নিজস্ব কিছু ভালভ আছে, সেই ভালভগুলোরও কিছু ডিজিজ হয়, সেগুলোকে আমরা ইন জেনারেল ভালভুলার হার্ট ডিজিজ নামে জানি। এসবের বাইরে হার্টের টিউমার হতে পারে, হার্টের কিছু কনজেনিটাল ডিফেক্ট বা ডিজিজ থাকতে পারে। প্রচলিত অর্থে হার্টের যে সমস্ত সার্জিক্যাল অপারেশনের প্রয়োজন হয় বা চিকিৎসার প্রয়োজন হয় সেগুলোকে আমরা গ্রসলি দুভাগে ভাগ করি। একটা হচ্ছিল অ্যাডাল্ট হার্ট ডিজিজ বা প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্কদের চিকিৎসা, একটা হচ্ছিল কনজেনিটাল বা পিডিয়াট্রিক হার্ট ডিজিজ। তো অ্যাডাল্ট যারা, তাদের বেলায় আপনি যে সমস্যাগুলির কথা বললেন, যে যখন সার্জিক্যাল ট্রিটমেন্ট ছাড়া আর কোনো অপশন থাকে না তখন আপনারা কার্ডিয়াক সার্জারি করতেই হয়, করেন। সেই ক্ষেত্রে এই মিনিমালি ইনভেসিভ সার্জারি আসার আগে কিংবা এখনও অনেকেই প্রচলিত যে সার্জারির ব্যবস্থা সেটি কি? প্রচলিত যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটাকে আমরা ওপেন হার্ট সার্জারি বলে জানি বা চিনি। ওপেন হার্ট সার্জারি ট্র্যাডিশনাল এবং কনভেনশনাল ওয়েল ট্রাস্টেড একটা প্রসিজিওর। এই প্রক্রিয়ায় আমরা যেটা করতে হয় বা যেটা সাধারণত করা হয় সেটা হচ্ছিল বুকের মাঝ বরাবর কেটে, বুকটা একটা খাঁচার মতো, এর মাঝ বরাবর কেটে আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পরে সাধারণত হার্টটাকে একটা মেশিনের সাহায্যে কানেক্ট করা হয়। এই মেশিনটাকে আমরা বলি হার্ট লাং মেশিন। বেশিরভাগ ক্ষেত্রেই এই মেশিনটার প্রয়োজন হয়, কিছু কিছু ক্ষেত্রে আপনি এই মেশিন ছাড়াও অপারেশন করতে পারবেন। তো যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছিল যে এই কনভেনশনাল বা ওপেন হার্ট সার্জারি, এটাকে আমরা ওপেন অ্যাক্সেস সার্জারিও বলে থাকি। এটা হচ্ছিল প্রচলিত বা ট্র্যাডিশনাল পদ্ধতি। আমরা যেটা বলছি যে মিনিমালি ইনভেসিভ, সেটাই কি করে থাকেন? সেটাতে আমাদের এই ওপেন অ্যাক্সেস সার্জারি বা এভাবে বড় করে কেটে অপারেশন করার প্রয়োজন হয় না। মিনিমাল ইনভেসিভ সার্জারিকে আসলে আমরা বলে থাকি কি হোল সার্জারি। তার অর্থ হচ্ছিল বুক না কেটেই এই অপারেশনটা করা সম্ভব। যে রোগগুলোর কথা আমরা বলছিলাম, যেমন ধরেন করোনারি আর্টারি ডিজিজ বা ভালভুলার হার্ট ডিজিজ, হার্টের জন্মগত ত্রুটি, এই সমস্ত রোগের কারণে যখন অপারেশনের প্রয়োজন হয় তখন এই প্রত্যেকটা রোগের ক্ষেত্রে আমরা মিনিমাল ইনভেসিভ করতে পারি বা করা সম্ভব। কিভাবে করা সম্ভব? আমাদের অবশ্যই স্কিল্ড এবং ট্রেন ম্যান পাওয়ারের দরকার আছে এবং কিছু লজিস্টিকের প্রয়োজন আছে, কিন্তু
যদি ইন জেনারেল আমি বলতে চাই তাহলে হলো বুকের এক পাশে কি হোল বা ছোট করে ইঞ্চি দুয়েকের মতো ইনসিশন দিয়ে কোনো হাড় না কেটেই এই অপারেশন করা মানে সম্ভব। পাঁজরের হাড় কাটতে হচ্ছে না, কাটতে হচ্ছে না। দুই হাড়ের মাঝখানের দুই যে হাড়ের স্পেস, মাঝখানের যে ইন্টারকস্টাল স্পেস বলি আমরা, ওইখান দিয়ে আপনার ঢুকছে। এক্স্যাক্টলি সেই স্পেস দিয়ে অপারেশন করা সম্ভব। অপারেশনের ধরন অনুসারে ডান পাশের অথবা বাম পাশের পাঁজরের হাড়ের মাঝখান দিয়ে এই অপারেশনটা করা সম্ভব। এই পদ্ধতিটাকেই আমরা মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি বলছি। কয়টা ফুটা করতে হয়? ইউজুয়ালি একটা ওয়ান ইনসিশন সার্জারি। তো যে পদ্ধতির কথা আমি বলছি আমি আসলে খুব সংক্ষেপে বলিনি, এই পদ্ধতি কোনো নতুন টেকনোলজি নয়। দিস ইজ বিন ওয়েল এস্টাবলিশড ইন দ্য ওয়ার্ল্ড সিন 1998 এবং পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই এই মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি এখন প্রচলিত আছে। বাংলাদেশেও এর প্র্যাকটিস শুরু হয়নি আমি বলবো না, শুরু বছর দুয়েক হলো এই প্র্যাকটিস শুরু হয়েছে, কিন্তু এখনো সীমিত আকার। এখনও সীমিত আকারে। এক্স্যাক্টলি। তো সুবিধা এবং অসুবিধার দিকগুলো যদি আমরা দেখি, অপারেশন একটা সময় ছিল যখন আমরা গলব্লাডার অপারেশনের কথা জানতাম। গলব্লাডার অপারেশন করতে গেলে বড় করে পেট কেটে অপারেশন করা হতো। আর্লি 90s যখন প্রফেসর সর্দার নাইম এবং অন্যান্যরা বিদেশ থেকে ট্রেনিং করে ফিরে আসলেন, তারা বললেন এই গলব্লাডার অপারেশনই ল্যাপারোস্কোপিক্যালি করা সম্ভব, অর্থাৎ পেটের মধ্যে ফুটো করে অপারেশন করা সম্ভব। ইন 20 years টাইম আমরা জানি এখন যদি কেউ আপনাকে এই অপশন দেয় যে গলব্লাডার অপারেশন আপনি কেটে করবেন না ল্যাপারোস্কোপিক করবেন, এই অপশনই কিন্তু অলমোস্ট অ্যাবসলিউট। কিডনির অপারেশনের বেলায় অনেক ট্রিটমেন্টও তাই। সো বেনিফিটগুলো আসলে বলার তেমন কিছু নেই। বেনিফিটগুলো হচ্ছিল আপনি কাটবেন কম, রক্তপাত কম হবে। যত ছোট করে কাটবেন হাসপাতালে তত কম দিন থাকতে হবে। যে সমস্ত হার্ট সার্জারির পরবর্তী কমপ্লিকেশনগুলো আপনি এক্সপেক্ট করেন যখন আপনি কাটা ছোট করবেন, সেই কমপ্লিকেশন রেট তত কম হবে। ইয়েস। এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির ডেটাবেজ অনুসারে চেঞ্জ অফ ট্রান্সফরমেশন অথবা অ্যাডাপশন অফ মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারি ইজ জাস্ট পিকিং আপ। সো আমি মনে করি উন্নত প্রযুক্তি একটা পর্যায়ে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। বাংলাদেশে কার্ডিয়াক সার্জারির ইতিহাস অনেক সমৃদ্ধ 1980 সাল থেকে, এবং দেশের অন্যান্য সেক্টর যখন এখন পর্যন্ত সাফার করছে, আমি বলবো যে বাংলাদেশের কার্ডিয়াক সার্জনরা বিশ্বমানের এবং তারা এদেশে কার্ডিয়াক সার্জারিকে একটা প্রতিষ্ঠিত এবং মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছেন। সেই জন্য আমি বিশ্বাস করি যে আমাদেরকে যুগের সাথে তাল মিলানোর জন্য মিনিমাল ইনভেসিভ হার্ট সার্জারির দিকে আরো এক্সপ্যান্ড করতে হবে। অলরেডি আছে, বাংলাদেশে চিকিৎসা হচ্ছে, আপনারা করছেন, কিন্তু আরো এক্সপ্যান্ড করা হবে। সময়ের দাবি এটা হবেই। যে চিকিৎসা উন্নত বিশ্বে প্রায় 1.5 যুগ আগে শুরু হয়ে গেছে, সেটা বাংলাদেশে এখন এসেছে এবং হচ্ছে, নিশ্চয়ই আগাবে। এই মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা হার্ট সার্জারি যদি করেন, যখনই আমরা নতুন কোনো পদ্ধতি, একটু মডার্ন, তার ইকুইপমেন্টসের কস্টিং বেশি, সব মিলিয়ে আমাদের একটু মাথায় আসে খরচটা কেমন। ট্র্যাডিশনাল যে ওপেন হার্ট সার্জারি, আপনি যে সেন্টারে আছেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল, সেখানে ওপেন হার্ট সার্জারিতে আনুমানিক খরচ কেমন, সেই তুলনায় যদি এটা মিনিমালি ইনভেসিভ আপনি যেটি করছেন, সেটার খরচটা কতটা ভ্যারি করে? এক্স্যাক্টলি। এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটু বলে নিতে চাই, আমাদের দেশে হার্ট সার্জারির যে খরচ, সেটাতে আপনি যখন বহির্বিশ্বের সাথে কম্পেয়ার করবেন, এটাই ধরে নেওয়া উচিত যারা বিদেশে চিকিৎসা করতে গিয়েছেন অথবা যারা এই বিষয় সম্পর্কে জানেন, অন্তত 4 থেকে 5 গুণ খরচ ন্যূনতম কম বাংলাদেশে। এবং কম হওয়াটাই যৌক্তিক। আমাদের দেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুসারে যদি আমরা উন্নত বিশ্বের আকারে প্রাইসিং বা কস্টিং করি, আমাদের কোনো রোগী প্রায় চিকিৎসা নিতে পারবেন না। এবং এই ব্যয়বহুল চিকিৎসা যেন রোগীদের কাছে অ্যাফোর্ডেবল করা হয়, সেজন্য আমি মনে করি যে প্রফেসর ইব্রাহিমের সাথে আমি তার ফিলোসফিতে বিশ্বাসী। আমি যে হাসপাতালে চাকরি করি, সেই হাসপাতাল একটা ফিলান্থ্রফিক হসপিটাল। অর্থ হচ্ছিল যে পরিমাণ খরচ না করলেই নয়, সে তার বাইরে আমরা কোনো রোগীর কাছেই পয়সা নিতে চাই না। হ্যাঁ, এটা সত্যি, কনভেনশনাল একটা সার্জারি যদি আপনি করতে চান, আমাদের একটা প্যাকেজ সিস্টেম আছে। প্রায় বাংলাদেশে যতগুলো হার্টের হাসপাতাল আছে, তাদেরই কম বেশি কোনো না কোনো প্যাকেজ আছে, এবং সেই প্যাকেজটা
2,50,000 টাকা থেকে শুরু করে 2,80,000 টাকা, এরকম একটা রেঞ্জের মধ্যে ভ্যারি করে। আমরা মিনিমাল ইনভেসিভ যে প্রোগ্রামটা শুরু করেছি, যৌক্তিক কারণেই আমরা এই প্যাকেজে এই সার্ভিসটা দিতে পারছি না, কিন্তু এই ব্যবধানটা আকাশ পাতাল নয়। 70 থেকে 80,000 টাকা বেশি খরচ পড়বে। এইটা একটি ভালো চিকিৎসা, যেখানে কষ্ট কম, হসপিটালে স্টে কম, ঝুঁকি কম। নিশ্চয়ই এটা যারা এই হার্ট সার্জারি করান তারা এটা বুঝবেন, এবং প্রত্যাশা রইল যে এইরকম আধুনিক একটা চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে আরও এক্সপ্যান্ড করুক এবং অনেক মানুষের সুবিধা নিতে সক্ষম হোক। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা হার্ট সার্জারি নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো কাফ মাসেলের একটা মুভমেন্ট। এর আগে আমরা দেখেছিলাম এই মাসেলের মুভমেন্টগুলো, কাফ মাসেলগুলো মুভমেন্টগুলো। আমরা বলেছিলাম যে কাফ মাসেল তৈরি করা কিন্তু খুবই কঠিন, কিন্তু যতগুলো আমরা দেখেছিলাম সবই দেখেছিলাম আমরা ম্যাস বিল্ডিংয়ের জন্য। তো ওইখানে যে সমস্যাটা ছিল আর কি ওগুলোতে, যে ওটা করার সময় দেখবেন যে সব হয়তো মানে ঠিক মতো মানে ইন্ডিভিজুয়ালি দুই পার্ট যে এই ডেভেলপমেন্টটা ঠিকভাবে হয় না। কারণ যেহেতু আমাদের লেগসের মানে কাফ মাসেলটা তৈরি করাটা কঠিন, এতে হয় কি যে পাটা বেশি স্ট্রং সেই পা দিয়ে পুরো প্রেশারটা যায়। যখন দেখা যায় একদিকে মাসেল ডেভেলপ হয়ে গেছে, একদিকে হয়নি। এই জন্য আমরা যে জিনিসটা করি কাফ মাসেলের জন্য, আমরা কিছু আইসোলেশন মুভমেন্ট আমরা ইনভলভ করবো। আইসোলেশন মুভমেন্ট ইনভলভ করতে আমরা যে জিনিসটা লাগবে সেটা ডাম্বেল দিয়ে করবো, এবং একটা পা করে আর একটা পা করবো। এখন দেখবো যে কীভাবে আইসোলেশন মুভমেন্টের মাধ্যমে কাফ মাসেলটাকে আমরা ডেভেলপ করতে পারি। এক্সারসাইজটা করার সময় যে জিনিসটা লাগবে, আমাদের একটা স্টেপার লাগবে, এবং এই স্টেপারের উপরে আপনি এক হাতে একটা ডাম্বেল নেবেন। যে পাটাকে আপনি হিট করবেন সেই পায়ের দিকে ডাম্বেলটা রাখবেন। এখন দেখেন যে কীভাবে আমরা করছি। এখন দেখছেন যে বা দিকে করছে, সে বা পায়ের উপর করছে, ডিপেন্ড করছে। বা দিকে ডাম্বেলটা রাখবে, এক পা জাস্ট খুব করে রাখবে, এবং বডি যে অ্যালাইনমেন্টটা যে জিনিসটা হবে একটু অ্যাঙ্গেলে সামনের দিকে থাকবে। সোজা যদি আপনি জিনিসটা করেন তাহলে সরাসরি আপনি নি থেকে প্রেশার পড়বে, কাফ মাসেলে কোনো প্রেশার পড়বে না। ওকে, এই অবস্থায় জিনিসটা করবেন, গো অল দ্য ওয়ে ডাউন, যত নিচে আপনি নামতে পারেন, এবং গো অল দ্য ওয়ে আপ, যত উঁচে আপনি উঠতে পারেন। যখন উঁচে আপনি উঠবেন আপনার কাফ মাসেলটাকে স্কুইজিং মোশনে রাখবেন, এবং যখন ছেড়ে দেবেন সারা সময় স্ট্রেচিং ইয়েতে রাখবেন। একটা জিনিস আমি মেনশন করে রাখি, যখন আপনি উঠছেন তখন মাসেলটাকে কন্ট্রাক্ট করবেন, টাইট আপ করবেন। যখন নামছেন তখন কিন্তু মাসেলটাকে টাইট আপ করে রাখবেন না, এতে হবে কি আপনার মাসেলটা সহজে বাড়বে না। অনেকে এইটা করে, ভুলটা করে, যে যখন সে যেটাকে আমরা বলি নেগেটিভসের সময় মাসেলটাকে টাইট করে রাখে, এতে হবে কি মাসেলটা সহজে বাড়বে না, কারণ স্ট্রেচিং মুভমেন্ট হবে না। আর যখন উঠাচ্ছে তখন করে কি বডি মুভমেন্টটা মিস করে, তখন বডিটা লুজ করে দেয়, কিন্তু জাস্ট বডিটাকে জাকিং মোশনে করে, এতে আপনার টাইটনেস ভাবটা আসবে না। এই জন্য দুইটা যদি নেগেটিভ এবং পজিটিভ যদি আপনি ঠিক মতো যদি করতে পারেন, তখনই আপনার কাফসের ডেভেলপমেন্টটা ঠিক এইভাবে আসবে। ওকে, গো ডাউন। এই জিনিসটা আপনি যে জিনিসটা আমরা বলছি যে আইসোলেশন মুভমেন্টটা, আপনি যে কোনো এক্সারসাইজ যখন আপনি করছেন, এক্সারসাইজের মাঝখান দিয়ে আপনি জিনিসটা ইনভলভ করতে পারবেন। ধরুন আপনি এক সেট বাইসেপ কার্ল মারলেন অথবা বেঞ্চ প্রেস মারলেন, তারপরে মাঝখানে যে আমাদের এই পিরিয়ডটা আমরা বলি রেস্ট পিরিয়ডে গিয়ে আপনি মাঝখান দিয়ে যদি এক্সারসাইজটা করেন, আপনি খুব সহজে কাফ মাসেলের ডেভেলপমেন্টটা হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানি কমলা অত্যন্ত পুষ্টিকর একটি ফল। চলুন এই বিষয়ে একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই কমলার কি কি গুণাগুণ রয়েছে। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, পুষ্টিকর ও জনপ্রিয় একটি ফল। আমাদের প্রতিদিনের শরীরে যে পরিমাণ ভিটামিন সি এর প্রয়োজন হয় তা আমরা সহজেই একটি কমলা থেকে পূরণ করতে পারি। 100 গ্রাম ওজনের একটি কমলাতে রয়েছে ক্যালোরির পরিমাণ 43, কার্বোহাইড্রেট 9.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, পটাশিয়াম 900 মিলিগ্রাম, ভিটামিন সি 49 মিলিগ্রাম, ভিটামিন বি 0.8 মিলিগ্রাম এবং ভিটামিন বি ফসফরাস রয়েছে 23 মিলিগ্রাম। কমলাতে বিদ্যমান ভিটামিন সি আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। এছাড়া সর্দি, কাশি, জ্বর সহ বিভিন্ন সিজনাল রোগগুলোকে প্রতিহত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা আমাদের সূর্যের ক্ষতিকারক ভিটামিন থেকে রক্ষা করে, আমাদের শরীরে আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধ করে ত্বককে সুস্থ, সতেজ ও সবল রাখে। এর বিটা ক্যারোটিনও আমাদের সেল ড্যামেজের প্রতিরোধের হাত থেকে
থেকে রক্ষা করে। কমলাতে বিদ্যমান ভিটামিন বি ফোলেট হিসেবে দেহের জন্মগত ত্রুটিগুলোকে সারাতে এবং কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রতিরোধ করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। কমলাতে রয়েছে চর্বিমুক্ত 80 ক্যালোরি, যা ধাপে ধাপে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে জ্বালানি হিসেবে কাজ করে থাকে। এছাড়া কমলাতে রয়েছে ইলেকট্রনিক সমতা রক্ষার জন্য শতকরা 7% পটাশিয়াম, যা আমাদের শরীরে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জন্য ইলেকট্রনিক সমতা রক্ষা করে আমাদের শরীরকে রাখে সুস্থ ও সবল। কমলাতে বিদ্যমান ক্যালসিয়াম আমাদের শরীরের হাত ও দাঁতকে মজবুত করে থাকে। ম্যাগনেসিয়াম আমাদের স্নায়ুতন্ত্রকে ভালো করে রাখতে সাহায্য করে। কমলা আমাদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল। এটা আয়রন শোষণে, ভিটামিন সির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কনস্টিপেশন প্রতিরোধে, যাদের হজমের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কমলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলাতে বিদ্যমান লিমিনয়েড আমাদের মুখের ত্বক, পাকস্থলী, ফুসফুসের ভিতরের কোষগুলোকে সুস্থ, সবল ও কোমল রাখতে সাহায্য করে। কমলা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি ফল, কারণ এর টক আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়া যারা ওজন কমাতে চান, উচ্চ রক্তচাপের রোগী যারা আছেন এবং যাদের রক্তে ব্লাড কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, তারা অনায়াসেই সারাদিনে একটি কমলা গ্রহণ করতে পারেন। কিন্তু পটাশিয়াম যাদের বেশি এবং ক্রিয়েটিনের মাত্রা বেশি থাকে, এ ধরনের রেনাল ফাংশনের রোগীরা সহজে টক জাতীয় কমলা নেবেন না। তার কারণ এটা নেফ্রাইটিসের উপর চাপ ফেলে তাদের কিডনির সমস্যায় আক্রান্ত হওয়ার সমস্যা থাকে। যারা নিয়মিত কমলা খান তাদের দাঁতের ডেন্টাল ক্যারিজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এছাড়া পায়ের গোড়ালি ফাটা ত্বক পরিষ্কার করতে ও অপারেশনের পরে ক্ষত দ্রুত সারাতেও কমলার জুড়ি নেই। তাই প্রিয় দর্শক, যেহেতু ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান এবং ভিটামিন সি আমাদের শরীরে সঞ্চিত থাকে না, প্রতিদিনের ভিটামিন সি প্রতিদিনই নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনাদের শরীরের প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে এই ভিটামিন সি সমৃদ্ধ কমলা অবশ্যই অন্তর্ভুক্ত করবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। ঘন ঘন প্রেসার মাপালে প্রেসার বাড়ার আশঙ্কা বেড়ে যায়, তাই অহেতুক প্রেসার মাপা থেকে বিরত থাকুন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, মূলত চর্মরোগ, দেখতে কিছুটা উঁচু এবং লালচে, সাথে খুশকি বা চামড়া যে মরা যে অংশ থাকে সেটা ওটার উপরিভাগে থাকে। এটা যে কোনো আকারে হতে পারে, ছোট আকার থেকে বড় আকার হতে পারে, নির্দিষ্ট জায়গায় হয়ে থাকে এবং সব জায়গায় প্রায়ই দেখা যায় যে সব জায়গায় হতে পারে। মাথায় বলেন, ত্বকে বলেন, যে কোনো জায়গায়, ত্বকে, এমনকি নখেও পর্যন্ত হয়। আচ্ছা, তাই মূল কথা, সোরিয়াসিস হচ্ছে একটা ক্রনিক অসুখ, দীর্ঘমেয়াদী অসুখ, যার হয় সারা জীবনই এই রোগে ভুগতে হয়। কম বেশি, কোনো সময় বেশি হয়, কোনো সময় নিয়ন্ত্রণে থাকে, কোনো সময় একেবারেই ভালো থাকে। তবে এই রোগটা সবসময় দীর্ঘমেয়াদী হয়ে মানে থাকে। থাকে, একবার হলে সেটি থাকে, কম আর বেশি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।